বাংলাদেশ সম্পদের পাহাড় তৈরি করেছেন। গত 15 বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে, বাংলাদেশের 4 বার বাজেটের সমপরিমাণ অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। তোমরা এমন সেনাপ্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোন রাষ্ট্র গুলি করতে হয় তাকে 1000 বার চিন্তা করতে হবে। এমন এমপি ছিল, তাকে এভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে, অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার দাঁত মাইক সব ভেঙে যাচ্ছে, এরপরে তিনি পড়তে পারছেন না। ওবায়দুল কাদের, তিনিও একজন এমপি যারা 1-11-র জন্য দায়ী ছিল এবং 1-11 করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল, বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল, এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। তোমরা এমন সেনাপ্রধান হইও না। বাংলাদেশে মমতাজও একজন এমপি, অথচ ছোট্ট একটা দেশ, এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষগুলো, অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে, বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায়। শুরুতেই তোমাদেরকে অভিনন্দন, তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে কৃতিত্বের সাথে সবচেয়ে ভালো রেজাল্টটা করেছ। এই রেজাল্ট করতে গিয়ে নিঃসন্দেহে তুমি স্বপ্ন এঁকেছ, একটা সময় স্বপ্ন দেখতা যে আমি এসএসসি দাখিলে A+ পাবো, সেটার জন্য তুমি ক্লাস করেছ, অনেক কষ্ট করে পড়াশোনা করেছ, রাত জেগে জেগে পড়াশোনা করেছে। এমনও হয়তো তোমার অনেক রাত গিয়েছে যে রাতে তোমার ঘুমের কারণে তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তোমার মাথায় এটা সেট আছে আমি যদি এই পড়াটা এখন শেষ না করি তাহলে তো আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে না। এমন অনেক রাত তুমি কাটিয়েছ। তোমার বাবা মা পাশে এসে তোমাকে সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। কখনো তুমি হয়তো অসুস্থ হয়ে গিয়েছ, একটু হতাশ হয়ে গিয়েছো বিভিন্ন কারণে, সে সময়টাতে শিক্ষকরা, অভিভাবকরা তোমাকে সাহস জুগিয়েছে এবং ফাইনালি তুমি পরীক্ষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একান্ত মেহেরবানি তোমাকে কবুল করেছেন, তুমি A+ পেয়েছ। এজন্য আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। কংগ্রাচুলেশন অল অফ ইউ। এখন আসো, তোমাদেরকে এই কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি কিছু সতর্ক করতে চাই। সতর্কটা এই অর্থে করব যে আমাদের জীবনের অনেকগুলো ধাপ রয়েছে। আমরা বড় দাগে যদি চিন্তা করি, আমাদের লাইফের 3টে স্টেজ। কয়টা স্টেজ আমাদের লাইফের? 3টে স্টেজ। একটা হলো আমরা দুনিয়াতে আসার আগের একটা লাইফ ছিল। এই লাইফ সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো, পড়াশোনা করেছো, অথবা অনেকের একটু কম জানা থাকতে পারে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের রূহগুলোকে একসাথে করে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পরে সবগুলো রূহকে একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন। সেটার নাম কি, কে বলতে পারবা? কে বলতে পারবা? সেটাকে আলমে আরওয়াহ বলা হয়, অর্থাৎ রূহের জগৎ। রূহগুলোকে সব একসাথে রাখা হয়। এরপর আল্লাহ তাআলা যার জন্য যখন যে সময় বরাদ্দ রেখেছেন, যে পিতামাতা তার জন্য বরাদ্দ রেখেছেন, সেই পিতামাতার ওরসে তাকে দুনিয়াতে পাঠান। দ্যাট মিনস যেদিন তোমার এই পৃথিবীতে আগমন হয়েছে সেদিন থেকে তোমার লাইফের আরেকটা স্টেজ শুরু হয়েছে। এই স্টেজটা ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে। তুমি শিশু থেকে হয়তো ক্লাস 1 বা প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে একটা সময় ছিল, এরপরে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলছি। এরপরে ক্লাস 6 থেকে 10, এই 10-এর পরে আবার তুমি ইন্টারমিডিয়েট, আরো অনেকগুলো ধাপ তোমাকে পার হতে হবে। তো যে 3টা লাইফের কথা বলছি, তুমি এখন মিডল পজিশনে আছো। এই লাইফটা কি শেষ হবে না আনলিমিটেড চলতে থাকবে? এই দুনিয়ার লাইফটা কি শেষ হবে একটা জায়গায় গিয়ে, নাকি আনলিমিটেড চলতেই থাকবে? একটা জায়গায় গিয়ে শেষ হবে। পৃথিবীতে দেখো, খুব মজার বিষয় হলো যে যত বড় হায়াতই পাক না কেন, হয়তো কেউ 1000 বছর হায়াত পেয়েছেন, অনেকে আরো বেশি পেয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এসে সেটা এখন 70 মোরলেস একটা জায়গায় এসে দাঁড়িয়েছে গড়াইও। আবার আরেকটা মজার বিষয় হলো, পৃথিবীতে যে যত বেশি ক্ষমতাশালী হোক না কেন, হোক সেটা ফেরাউন, হোক সেটা নমরুদ, হোক পৃথিবীর আরো যত দাপটের সাথে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে, কন্ট্রোল করেছে, নেতৃত্ব দিয়েছে, পৃথিবীতে নিজেকে খোদা হিসেবে দাবি করেছে, কেউ কি এই কথা দাবি করতে পারছে যে আমি কোনোদিন মৃত্যুবরণ করব না? করে নাই। তোমাদের মধ্যে থেকে কেউ আছো যে কনফিডেন্ট, ভাই আমি মারা যাব না? নাই, এটা পসিবল না। এটা ইউনিভার্সাল ট্রুথ যে আমাকে একদিন আমার লাইফের একটা এন্ডিং পয়েন্টে পৌঁছতে হবে। তাহলে আমরা 2টা স্টেজ পাইলাম। যখন আমার লাইফের এন্ডিং হয়ে যাবে, আমরা কি বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার লাইফে আমি যে ভালো কাজগুলো করছি অথবা যে খারাপ কাজগুলো করছি, এটার জন্য আমাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? এটা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি। প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে।
তুমি যত ভালো কাজ করবা এটা দুনিয়াতে যেমন তুমি ফিডব্যাক পাবা, আবার আখেরাতেও পাবা। আবার তুমি খারাপ কাজ করছো, হয়তো তোমার কাছে সাময়িক মনে হবে যে তোমার তো কোনো শাস্তি তুমি পাচ্ছ না, তুমি তো কোনো পানিশমেন্ট ন্যাচারালি পাচ্ছ না, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। একটা টাইমের পর আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে একটা পানিশমেন্টের সম্মুখীন করবেন। এজন্য আমাদের এই তিনটে লাইফ নিয়ে মূলত আমার সংক্ষিপ্ত আলোচনা। এই তিনটে লাইফের আমরা এখন মিডল পজিশনে আছে। আগের লাইফটা নিয়ে কারো কোনো কথা নেই, এখানে কোনো হিসাব নিকাশ হবে না, এখানে কোনো জবাব দিতে হবে না। কিন্তু দুনিয়াতে আসার পর যে লাইফটা আমি লিড করছি, এটার উপর বেস করে আমার দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা নির্ভর করছে। তোমরা এবছর যারা পরীক্ষা দিয়েছো, 19 লক্ষ সামথিং পরীক্ষার্থী 2025 সালে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে অংশগ্রহণ করেছ। এর মধ্য থেকে তোমরা পাস করেছো 13 লক্ষ সামথিং, আর এ প্লাস পেয়েছো, জিপিএ 5 পেয়েছো 1,39,000। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 1,39,000 এ প্লাস পাওয়ার পরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, সরকারি মেডিকেল সবগুলো যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 61,449টি আসন। তার মানে তোমরা যে পরিমাণ এ প্লাস সারা দেশে পেয়েছো, এ সবার জন্য বাংলাদেশের সরকার বা অথরিটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে তোমার জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রাখছে না। তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে। এখন আমি কিছু কোশ্চেন তোমাদেরকে করব। এসএসসি এবং আলিমে তোমরা এ প্লাস পাবা, এই আত্মবিশ্বাস কার কার আছে? ইন্নালিল্লাহ, এখানে 50% হাত তোলো নাই, ব্যাপার কি? তাহলে হাল ছেড়ে দিছো? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, যে তোমার মধ্যে এই আত্মবিশ্বাস আছে, আমি যদি স্বপ্ন দেখি, পরিশ্রম করি, আমি এই 61,000 আসনের মধ্য থেকে আমার জন্য একটা আসন কনফার্ম করতে পারবো ইনশাআল্লাহ। এরকম কে কে আছো? ইনশাআল্লাহ। ভবিষ্যৎ আমরা কেউ জানি না, বাট আমরা স্বপ্ন দেখবো, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আরো কিছু কোশ্চেন তোমাদেরকে করি। তোমাদের মধ্য থেকে ডাক্তার হতে চাও কে কে? মাশাআল্লাহ, এটা খুবই লুক্রেটিভ একটা প্রফেশন, আয় ইনকামও বেশ ভালো এবং খুব কদর আছে সমাজে। তো ইনশাআল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে ডাক্তার হিসেবে কবুল করো। ইঞ্জিনিয়ার কে কে হতে চাও? আচ্ছা, আমরা কিন্তু বুঝবো না যে কারা সবগুলোর মধ্যে হাত তুলতেছ। ওকে, হাত নামাও। তোমাদের মধ্যে থেকে শিক্ষক হতে চাও কে কে? শিক্ষক হতে চাও? শিক্ষক হতে চাওয়ার সংখ্যাটা বেশ কম। ব্যবসায়ী হতে চাও কে কে? ঠিক আছে, আমাদের আশিক ভাই নিঃসন্দেহে মানে পৃথিবীকে যারা সবচেয়ে ধনী তাদের বিষয়ে বলছে, এজন্য তোমরা ব্যবসা হওয়ার ক্ষেত্রে বেশ উৎসাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্য থেকে পুলিশ হতে চাও কে কে? আল্লাহ, 2 জন হাত তুলছো মাত্র। তোমাদের মধ্য থেকে সেনা প্রধান হতে চাও কে কে? চিফ অফ আর্মি অনেকে হতে চাও। এমপি হতে চাও কে কে? এমপি, আচ্ছা ওকে। প্রধানমন্ত্রী হতে চাও কে কে? মাশাআল্লাহ, ওকে, হাত নাও। তাহলে দেখো, সবগুলো জায়গাতে খুব লিমিটেড ওয়ে, বাট তুমি স্বপ্ন দেখছো, তোমাকে সেখানে পৌঁছাতে হবে। তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, আজকে তুমি সেই সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে যাবা ইনশাআল্লাহ। আমি শুরুতে বলবো যে তোমরা ডাক্তার হও, কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রোগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না। এমন ডাক্তার তোমরা হও না, পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয়, এমন ইঞ্জিনিয়ার তোমরা হইও না। তোমরা এমন শিক্ষক হইও না, আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল। অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য, নৈতিকতা অর্জনের জন্য, কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে। আমরা এমন শিক্ষক হব না। কিছুদিন আগে মাইলস্টোন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহেরিন ম্যাম, তোমরা হয়তো দেখেছো, তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে, কিন্তু তিনি 17 জন, যেটা অনেকগুলো বর্ণনা এসেছে, 17 জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেই মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এমন শিক্ষক, এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদেরকে আজকে অনুরোধ করতে চাই। তোমরা ব্যবসায়ী হবা,
এমন ব্যবসায়ী হও না। আমি নাম নিতে বাধ্য হচ্ছি, তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে, এসালাম কোম্পানি, ইসলামী ব্যাংককে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন, শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না, পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল। আজকে অথচ সেই ইসলামী ব্যাংক একটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে, এখান থেকে লুটপাট সব করে নিয়েছে। তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ? নাম শুনেছ? শহীদ মীর কাশেম আলী, ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন। আজকে ইবনে সিনা যে প্রতিষ্ঠান রয়েছে, অনেকগুলো তাদের উইংস রয়েছে, সবগুলো প্রতিষ্ঠানকে লিড করেছে। তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ, খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে, জানা দরকার তোমাদের। এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশেম আলী ভাই স্বপ্ন দেখেছেন। একটা সময় ট্রলারে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো, কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে, অনেক মানুষের মধ্য দিয়ে নিহত হয়, সাগরে ডুবে যায়। তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ার দিকে নিয়ে এসে, এখন যে তোমরা শিপে করে যাও, কেয়ারি সিন্দাবাদ অথবা আরো যে শিপগুলো তৈরি হয়েছে, দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মীর কাশেম আলী ভাইয়েরা। আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে, এখনো সেখানে একটা অস্থিরতাময় পরিবেশ তৈরি হচ্ছে। এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে, এটা মীর কাশেম আলী ভাইরা চিন্তা করেছে দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় তারা করতে পারে বাংলাদেশ। তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতি মীর কাশেম আলীকে মিথ্যা অপবাদ দিয়ে, প্রোপাগান্ডা চালিয়ে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ হত্যা করেছেন। তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। তোমরা পুলিশ হতে চাও নাই কেউ, কিন্তু বাংলাদেশকে পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার। কিন্তু তোমরা এমন পুলিশ হইও না, এই যে হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাবৎ, এখন আর তারা নাই। এবং একটা পুলিশ আন্দোলনের সময় বলছিল, এই ভিডিও তোমরা দেখেছ, যে স্যার গুলি করি একটা মরে, একটা যায়, বাকিটি যায় না। কত নির্মমতা। যাত্রাবাড়িতে তোমরা দেখেছো কিভাবে করে গুলি চালানো হয়েছে। শুধু যাত্রাবাড়ি কেন, এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপর, বোনদের উপর। ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের অধিকার সংরক্ষণের জন্য, অথচ তারা আমাদের পকেটের টাকা, ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয়, আর সেই টাকা দিয়ে আমাদের গুলি চালিয়েছে। তোরা আবু সাইদকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা জলজন্ত মানুষকে পুরো লাইভ টেলিকাস্ট করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে, যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তোমরা সেনাপ্রধান হও, এমন সেনাপ্রধান হইও না যারা 1-11-র জন্য দায়ী ছিল এবং 1-11 করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল, বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল, এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। তোমরা এমন সেনাপ্রধান হইও না, বরং তোমরা এমন সেনাপ্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোন রাষ্ট্র গুলি করতে হয়, তাকে 1000 বার চিন্তা করতে হবে। আমার দেশের কাঁটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে। তুমি যখন সেনাপ্রধান হবা, এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে। তুমি এমন সেনাপ্রধান হতে হবে তোমাকে। তুমি এমপি হবা, দেখেছি না আমরা কত 15 বছর কেমন এমপি ছিল ওবায়দুল কাদের, তিনিও একজন এমপি। বাংলাদেশে মমতাজও একজন এমপি। তারা আমাদের দেশের রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংসদে বসে সেখানে গান গাইতো, বিনোদন তারা নিত। এমন এমপি ছিল, তাকে এভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে, অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার দাঁত, মাইক সব ভেঙে যাচ্ছে, এরপরে তিনি পড়তে পারছেন না। এমন ব্যক্তিগুলো আমাদেরকে এতদিন এমপি হয়ে লিড করছেন, তাদের সম্পদের পাহাড় তৈরি করেছেন। গত 15 বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে, বাংলাদেশে 4 বার
বাজেটের সমপরিমাণ অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে, এত পরিশ্রম করে মানুষগুলো, অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে, বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায়। তাহলে তোমরা এমন এমপি হয়েও না, তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশাআল্লাহ, কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়েও না, যিনি তার দেশের মানুষকে বলছে, এখন অডিও রেকর্ডগুলো সব আসছে, যা ইচ্ছে হত্যা করো বলছে, যত মারা প্রয়োজন তত মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। তোমরা এমন প্রধানমন্ত্রী হয়েও না। তোমরা বর্তমান সময়ে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে, এরদোয়ান তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে। তোমরা ওমরের মতো প্রধানমন্ত্রী হবা, যে ওমর দিনের বেলায় ঘুমাতেন না, যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলা ঘুমিয়ে থাকি, তাহলে তারা তো অধিকার ছাড়া তাদেরকে চলে যেতে হবে। আবার তিনি রাতের বেলায় ঘুমাতেন না, রাতের বেলা চিন্তা করতেন আমি যদি ঘুমাই আর আমার একটা রাষ্ট্রের যদি একটা কুকুরও না খেয়ে যদি মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তোমরা এই অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবা। যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে, সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশে আবু সাইদ, মুগ্ধ, শান্ত, ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা আজকে তোমাদেরকে এই মেসেজগুলো দিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো মানুষ হতে চাও? সবাই ভালো মানুষ হতে চাও? ভালো মানুষ হতে হবে। আমরা অনেক পিতামাতাকে একটা পর্যায়ে এসে দেখেছি, তার সন্তান অনেক রেজাল্ট করেছে, অনেক ভালো কিছু করেছে, কিন্তু মাদকাসক্ত হয়ে যখন নষ্ট হয়ে গিয়েছে, তখন আমাদের কাছে এসে বলছে, বাবা আমার সন্তানটাকে একটু ভালো করো। এরকম হাজার হাজার কেস রয়েছে আমাদের হাতে। বলছে তার পড়াশোনা, তার আর কোনো রেজাল্ট দরকার নাই, তার কোনো প্লাসের দরকার নাই, তাকে অন্তত একটু মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসো। তাহলে আমরা ভালো মানুষ হতে চাই। আজকে এই মানুষ এবং পশুত্ব, এই পার্থক্যটা করতে পারাটাই তোমাদের মতো মেধাবীদের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করব। কোনটা মানুষ আর কোনটা পশুত্ব। তোমরা আবরার ফাহাদের ঘটনা জানো, বুয়েটের সবচেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সে নামাজ পড়তো, সে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করত। এই কারণে তারই বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা, তার বন্ধুরা তাকে সারা রাত সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তাহলে তার যে বন্ধুরা তাকে হত্যা করেছে, এদেরকে কি আমরা মানুষ বলতে পারি, নাকি এদেরকে পশু বলতে হবে আমাদেরকে? তাহলে আজকে আমার এই বিশ্ববিদ্যালয় মানুষ তৈরির পাশাপাশি কিছু পশু তৈরি করছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষ তৈরির পাশাপাশি পশু তৈরি করছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যায়। এখানে তুমি সার্টিফিকেট পাবা, বড় ডিগ্রি পাবা, সবাই তোমাকে নিয়ে মিষ্টি নিয়ে হুলস্থুল হয়ে যাবে, কিন্তু দিন শেষে তুমি কি মানুষ হচ্ছ কিনা এটা না আছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ক্যালকুলেশন, না আছে সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো ক্যালকুলেশন। তুমি মানুষ হচ্ছ কিনা এই জায়গায় খুব বেশি নজর নেই। এই জন্য আমরা আজকে তোমাদেরকে সে মানুষ হওয়ার জন্য বলবো। তুমি আগুনকে এই রোমকে জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারো, আবার আগুনকে তুমি পুরো রোমকে আলোকিত করার জন্য ব্যবহার করতে পারো। তোমার ইচ্ছা যে তুমি আসলে সেটাকে কিভাবে ব্যবহার করবা। আজকে যে মেধা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এই মেধার মধ্য দিয়ে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে এবং তোমাদের প্রত্যাশাগুলোকে সমাজের সবার জন্য আলোকিত করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর দুটি পয়েন্ট কথা বলে শেষ করছি। নাম্বার 1 হচ্ছে সফল আমরা হতে চাই, সফল হতে চাই। সফল হওয়ার জন্য স্বপ্ন দেখা। আমি প্রথম যেটা পরামর্শ দিব, স্বপ্ন দেখতে হবে। বারাক ওবামা তোমরা জানো যে তিনি আফ্রিকান এবং আমেরিকান বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন, এবং তার জন্মের কিছুদিন পর তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে। নানির কাছে বড় হচ্ছিলেন। যখন নানি ওনাকে প্রথম স্কুলে ভর্তি করালেন, স্কুলে ম্যাডাম ওনাদেরকে এম ইন লাইফ রচনা লিখতে বললেন। বারাক ওবামা বসে বসে ভাবতেছেন এম ইন লাইফ কি হতে পারে, পৃথিবীর সবচেয়ে সেরা এম ইন লাইফটা কি হতে পারে। তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম কোন এম ইন লাইফটা সবচেয়ে বড়? বলে, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, এটা তোমার লাইফের সবচেয়ে বড় সফলতা হবে। তিনি স্বপ্ন দেখলেন, সেদিন বসে বসে এম ইন লাইফ লিখলেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পরবর্তীতে যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে প্রত্যেকের লাইফ স্টাইল, প্রত্যেক জীবনীকে তিনি স্টাডি করলেন, কোন গুণাবলীগুলো অর্জন করলে পরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন। তিনি সেটা পেরেছিলেন।
সুলতান দ্বিতীয় ফাতেহ মোহাম্মদ, যিনি বর্তমান ইস্তাম্বুল কনস্টান্টিনোপল জয় করেছিলেন। এই জয় করার জন্য ওনার শিক্ষক একদিন ওনাকে, যখন ছোট বয়সে ছিলেন, শিক্ষক ওনাকে পড়ানোর সময় বলছিলেন, তোমার মাঝে আমি এমন কিছু গুণাবলী, এমন কিছু প্রতিভা দেখতে পাচ্ছি, তুমি সম্ভবত এই কনস্টান্টিনোপল জয় করতে পারবা। শিক্ষকের সেই মোটিভেশন ওনাকে স্বপ্নকে জাগিয়ে দিয়েছিল। মাত্র 21 বছর বয়সে সে অসাধ্য কাজকে তিনি সাধ্য করেছিলেন। তাহলে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন যুবক বয়সে ছিলেন, সমাজের সে জাহিলিয়াত বিষয়গুলো ওনাকে খুব কষ্ট দিতেন, পীড়া দিতেন। তিনি স্বপ্ন দেখতেন এই সমাজকে পরিবর্তন করে দিব। একটা পর্যায়ে তিনি স্বপ্ন দেখতে দেখতে সে পুরো জাহিলিয়াত সমাজকে একটি আলোকিত সমাজে পরিণত করেছে। এজন্য আমরা তোমাদেরকে প্রথম পরামর্শ দিব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বপ্ন দেখো। এখন এই স্বপ্নের পাশাপাশি তোমরা যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, পড়াশোনা করতে হবে। আমার আগে আশিক ভাই তোমাদের পড়াশোনা নিয়ে অনেক কথা বলেছে। প্রত্যেকটা ধর্ম তোমাকে পড়াশোনার বিষয়ে উৎসাহিত করে। কোরআনে যেটা প্রথম আয়াত নাজিল হয়েছে, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে পড়ার প্রবণতাটা অনেক কমে গেছে। একটা পরিসংখ্যানে তথ্য এসেছে যে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে 80%, অর্থাৎ প্রায় 80% শিক্ষার্থী তাদের একাডেমিক পড়াশোনা কি করে না করে সেটা বিষয় না, বাট একাডেমির বাইরে খুব বেশি পড়াশোনা করছে না তারা। তাহলে এই প্রবণতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা তোমাদেরকে সেই পড়াশোনা, এই পড়াশোনা জ্ঞানটা তোমাকে পৃথিবীতে সম্মানিত করবে। যে আজকে তুমি ভালো রেজাল্ট পড়েছো দেখি তোমাকে এখানে ডাকা হয়েছে। যদি তুমি না পড়তা, না কষ্ট করতা, তাহলে তোমাকে এখানে ডাকা হতো না। এবং তোমার এই সম্মানের জন্য, যেটা কোরআন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। এই জ্ঞানের জন্য তোমাদেরকে পড়তে হবে। কোরআনে আরেকটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে, সেটা হলো আফালা ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করা। তুমি পড়ার পাশাপাশি যত বেশি চিন্তাশীল হবা, তত তোমার জ্ঞানটা সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হতে পারবে। এই চিন্তাশীলতার একটা উদাহরণ দিচ্ছি। যখন নিউটন আপেল বাগানে বসেছিলেন, হঠাৎ করে একটা আপেল পড়লো। তো আপেল পড়ার পর তার মাথায় চিন্তা আসলো যে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়ছেন। দেখো, পৃথিবীতে তো এর আগেও অসংখ্যবার আপেল উপর থেকে নিচে পড়ছে, অসংখ্য মানুষের সামনে সেটা ঘটেছে, কিন্তু কারো মাথায় চিন্তাটা আসে নাই যে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন আসলো। তিনি চিন্তা করেছেন, তিনি সেখানে গবেষণা করেছেন। একটা পর্যায়ে তিনি গ্র্যাভিটির যে মধ্যাকর্ষণ শক্তি, সেটা তিনি আবিষ্কার করতে পেরেছেন। এজন্য আমাদের সমাজের চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে, নেচারের দিকে মাঝে মাঝে তাকাবা, ভাববা, চিন্তা করবা, এর মধ্যে দিয়ে তোমার জ্ঞানের, প্রজ্ঞার একটা নিগুড়তা তৈরি হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমাদেরকে দক্ষ হইতে হবে। ছাত্র শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে 3টি পয়েন্ট, সৎ হওয়া, দক্ষ হওয়া। এই দক্ষতার ক্ষেত্রে তোমাকে কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াইতে হবে। আশিক ভাই এই বিষয়গুলো আমি আসার পরে শুনছিলাম, বলছিল তোমাদেরকে ডিবেট করতে হবে। ডিবেট কি যুক্তি দিয়ে করবা না অযৌক্তিক ভাবে করবা? যুক্তি দিয়ে করতে হবে ডিবেট, অযৌক্তিক ভাবে করা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা উত্তম কথা দিয়ে মানুষদেরকে উপদেশ দাও এবং তর্ক বিতর্ক করো তোমরা লজিক দিয়ে। আজকে দেখো আমাদের সমাজে যা হচ্ছে, রাজনীতিবিদরা কি করছেন, কোনো লজিক নাই, মাইকে দাঁড়াইছেন, কে কাটছে, কত বেশি মাইক ফাটিয়ে বক্তব্য দিতে পারে, এটাই রাজনীতির একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্য তোমাদের কাছে পরামর্শ থাকবে, যুক্তি দিয়ে কথা বলবা। আর যারা তোমার সাথে অযুক্তি দিয়ে কথা আসে, একটা গল্প দিয়ে বুঝাই। একবার এক বনে গাধা এবং বাঘ ডিবেটে লিপ্ত হলো, ডিবেট করতেছে। ডিবেট করছে হলো ঘাসের রং কি সবুজ না হলুদ। তোমরা কি জানো ঘাসের রং সবুজ না হলুদ? সবুজ। তো বাঘ বলছে সবুজ, গাধা বলছে যে না এটা হলুদ। অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করলো, কোনোভাবে সমাধানে যাওয়া যাচ্ছে না, দুইজনের অবস্থানে অনড়। তখন সিংহের কাছে গেল, যে বনের রাজা। সিংহের কাছে যাওয়ার পরে বলল, মহারাজ এই হলো অবস্থা, একজন বলতেছে সবুজ, একজন বলতেছে হলুদ। তো গাধা বললো যে মহারাজ আপনি তো জানেন ঘাসের রং হলুদ, ঠিক না? সিংহ বললো হ্যাঁ তাই তো, ঘাসের রং হলুদ, তাহলে আপনি একটা বিচার করে দেন। তখন সিংহ বলল ঠিক আছে, বিচার কি করা যায়? বাঘ আগামী 2 মাস কোনো গর্জন দিতে পারবে না, চুপ করে বসে থাকবে বনের মধ্যে। এখন বাঘও তো বুঝতে পারতেছে না হঠাৎ কি বিচার করতেছে, এটা অযৌক্তিক বিচার। তো এই বিচার পাওয়ার পর গাধা খুবই খুশি, লাফাইতে লাফাইতে চলে গেল। এবার বাঘ বলতেছে সিংহ, মহারাজ আপনি তো জানেন ঘাসের রং সবুজ। হ্যাঁ আমি তো জানি ঘাসের রং সবুজ।
তা আপনি এই অবিচার কেন করলেন আমার উপর? বলো, তুমি যে ঘাসের রং সবুজ না হলুদ, এই গাধার সাথে 2 ঘন্টা সময় কাটাইছো অযৌক্তিক ভাবে, সময় নষ্ট করছো, এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, তুমি আগামী 2 মাস কোনো গর্জন করতে পারবে না। তা আমাদের সমাজে এরকম অসংখ্য বিষয় নিয়ে, সেটা পলিটিক্যাল জায়গা থেকে হতে পারে, সেটা তোমার বন্ধুদের সার্কেলে হইতে পারে, তোমার কোন একটা ঘুরতে যাওয়ার মধ্যে হতে পারে, অনেক বিষয় নিয়ে এ ধরনের আলাপ আলোচনা হবে, যেটা অযৌক্তিক বিষয়, যেটার কোনো লাভ নেই। এরকম বিষয় নিয়ে মেহেরবানি করে তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের রাইটিং স্কিল ভালো করা দরকার, নেটওয়ার্কিং স্কিল ভালো করা দরকার, এরপরে হচ্ছে তোমাদের হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করা, লেগে থাকার মানসিকতা থাকতে হবে। প্রত্যেকটা বিষয় যা তুমি অর্জন করতে চাও সেখানে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। তো আমাদের দেশের কবিরা বলেছেন, একবার না পারলে কয়বার দেখতে বলছেন? 100বার দেখতে বলছেন। কিন্তু টমাস আলভা এডিসন এটা মনে হয় 0 একটা বাড়াইয়ে দিচ্ছেন, 0 2টা বাড়াইয়ে নিছেন। তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য তিনি চেষ্টা চালাতে লাগলেন, 10,000 বার ব্যর্থ চেষ্টা করছেন। 10,000 বার ব্যর্থ চেষ্টা করার পরেও তিনি বলছেন, প্রত্যেকটি চেষ্টা, প্রত্যেকটি ব্যর্থতা আমার জন্য ব্যর্থতা নয়, বরং আমাকে পরবর্তী ধাপের জন্য উৎসাহ দিয়েছে, শিক্ষা দিয়েছে। তাহলে তোমাদেরকেও এই লেগে থাকার মানসিকতা, হার্ড ওয়ার্কিং করা। আজকে জাপানে একটা অংশ আছে যারা অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যায়, আর বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এত বেশি অলস আমরা, এই অলসতার কারণে আমাদের রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রবণতাটা জাপানের চেয়ে অনেক অনেক গুণ বেশি। সেজন্য আমাদেরকে হার্ড ওয়ার্কিং করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী ছাত্র শিবির আজকে তোমার এই সফলতার জন্য একটা ফুল প্যাকেজ অফ সাকসেস তোমার কাছে উপস্থাপন করছে। আমাদেরকে নিয়ে অনেকে অনেকভাবে প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে। আজকে যেখানে আমরা প্রোগ্রাম করছি, 2013 সালে এখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, এখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ সম্পর্কে সচেতন করি, তাদেরকে সৎ হতে বলি, তাদেরকে দক্ষ হতে বলি, তাদেরকে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের কাছে আমরা এই মেসেজগুলো দেই, তাদেরকে সেভাবে করে গড়ে তুলি। এটাই ছিল আওয়ামী ফ্যাসিস্টদের আমাদের প্রতি বিরাগ বাজন হওয়ার কারণ। এই জন্য তারা আমাদেরকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়নি। ইসলামী ছাত্র শিবির তার টোটাল যে কার্যক্রম, তার অনলি 5 to 10% হলো পলিটিক্যাল কার্যক্রম, আর 90% কার্যক্রমই হচ্ছে একজন ব্যক্তিকে, একজন ছাত্রকে তাকে তৈরি করার জন্য। কিছুদিন আগে আমরা কেন্দ্রীয় অফিসে বসেছিলাম, একজন মা তার 2জন সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে বললেন যে আমি আমার সন্তানদেরকে ছাত্র শিবিরে ভর্তি করাতে চাই। তা আমি কৌতূহলী জিজ্ঞেস করলাম যে এখানে তো ভর্তি করানোর কিছু না, এটা তো কোনো স্কুল না, কলেজ না, মাদ্রাসা না। তো তিনি আমাকে বললেন যে আমরা অনলাইনে আপনাদের কার্যক্রমগুলো দেখেছি, আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি ভালো করে দেখেছি, আপনাদের টোটাল প্রোগ্রামগুলোর উপর আমি একটা অবজারভেশন নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার এই সন্তানকে যদি আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারি তাহলে আশা করি সে একজন ভালো মানুষ হতে পারবে। আমি আমার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। 2021 সাল আমি নীলফামারীতে গিয়েছিলাম। তো আমাদের একটা স্টেজ হচ্ছে সাথী শপথ নেওয়া, অর্থাৎ সাথী হওয়া। সাথী মানে হচ্ছে তার সিলেবাস থাকে, অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু তাকে জানতে হয়, এরপর তাকে ভাইবা নিয়ে মৌখিক পরীক্ষা নিয়ে তাকে সাথী করা হয়। তো সেখানে একটা চেহারা দেখে আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো। তোমরা দেখবা যে যারা কন্টিনিউয়াসলি মাদক করে, যারা ড্রাগ এডিক্টেড, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তা আমি জেলা সভাপতিকে বললাম যে ভাই, এই ভাইটাকে তো একটু চেহারাটা অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কি তিনি কি ড্রাগ এডিক্টেড অথবা সমস্যা আছে? তখন আমাকে জেলা সভাপতি বলল যে ভাইটা ড্রাগ এডিক্টেড ছিলেন, তা আমাদের একজন ভাই এই ভাইকে গত 2 বছর ধরে তাকে আস্তে আস্তে করে 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 এই ড্রাগ এডিকশন এখন টোটালি মুক্ত করেছেন। বিশ্বাস করবেন, আমি সাথী শপথ দেওয়ার পর সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে কান্নাকাটি করে মানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার যে মানসিকতা ওই ভাইটার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি। এমন একটা কেস না শুধু, এরকম শত শত হাজার হাজার কেস রয়েছে। আমাদের মতো যুবকদেরকে যারা এই সমাজের জাহিলিয়াতে সবচেয়ে খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে হাতে ধরে, আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আমরা যেভাবে করে একাডেমিকলি সাউন্ড হব, একাডেমিকলি ভালো রেজাল্ট করব, আবার আমাদেরকে ভালো মানুষ হওয়ার সেই প্যাকেজ ছাত্র শিবির শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের এই কাজ অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে সেই কাজে জানার জন্য, সবাইকে ছাত্র শিবির করতে হবে নট নেসেসারি,
বাট ছাত্র শিবিরের যে প্যাকেজ রয়েছে এর মধ্য দিয়ে আপনি একদম ভালো মানুষ হন, আপনি সৎ হিসেবে নিজেকে তৈরি করুন, আপনি দক্ষ হিসেবে নিজেকে তৈরি করুন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী মানুষ হিসেবে তৈরি করুন। এই কাজটা, এই মেসেজটা আমরা আপনাদেরকে দিয়ে সর্বশেষ শেষ করতে চাই যে আমাদের এই দেশে অনেক সমস্যা আছে। 5ই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম সবাই ভালো হয়ে যাবে, কিন্তু দেখছি যে না, সবাই ভালো হয় নাই। এখানে গাছের ঢালাপালা পরিষ্কার হয়েছে, কিন্তু এই গাছগুলোর শিকড়গুলো, ফ্যাসিবাদের যে কাঠামোগুলো, এগুলো এখনো সমাজে বিরাজ করছে। এ বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু শুধুমাত্র দক্ষ নেতৃত্বের অভাবে, দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে আজকে এই সমাজটা আমরা পিছিয়ে আছি। এত এত সমস্যা, এত এত সমস্যার পরেও এই রাষ্ট্রে এখনো পর্যন্ত না খেয়ে মারা যাওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না। এত চমৎকার একটি রাষ্ট্র। আমরা চাই যে এত সমস্যার পরেও কবির ভাষায় আমরা আমাদের এই পৃথিবীকে নিজেদের মতো করিয়া গড়িয়া লইব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা এই দুনিয়ার জীবনে যেমন সফল হতে চাই, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানুষের মধ্যে একটা অংশ তারা বলে যে আমরা দুনিয়াতে সফল হতে চাই, আবার একটা অংশ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়াতে সেরা হতে চাই, সফল হতে চাই, আবার কাল কিয়ামতের দিন আমরা যখন তোমার কাছে উপস্থিত হব আমরা সেখানেও সম্মানিত হতে চাই। আজকে যেভাবে তোমাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কাল কিয়ামতের মাঠে যেন আমাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আজকে তোমাদেরকে ফেরেশতা দিয়ে, স্লোগান দিয়ে, ফুল দিয়ে, ক্রেস্ট দিয়ে, লাল গালিচা বসিয়ে সবাইকে জান্নাতে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সফলতার পাশাপাশি কাল কিয়ামতের জান্নাতের সফল ব্যক্তি হিসেবে কবুল করুক। আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।